জুলাইয়ের ঘোষণাপত্র দেখে অনেকে খুব অবাক হয়েছে, অনেকে হতাশ হয়েছেন। হ্যাঁ, তো আমি একটু অবাক হইনি। জানতাম যে ঘোষণাপত্রটা এরকমই হবে, দায় ছাড়া। দায় সারা হলো ঘোষণাপত্র। এটার কারণ আছে, কারণটা হচ্ছে যে এটা আপনি 1 বছর পরে এসে বুঝলেন। এটা আমি তো 1 বছর আগেই বুঝছি যে এই সরকার আসছে একটা মানে দায় সারা সরকার হিসাবে। 1 বছর এই সরকারের কাজ দেখেও আপনারা বুঝতে পারেন না যে তারা কি করবে, কি করতে চায়। তো ডক্টর ইউনূস সম্পর্কে খুব ছোট মানুষ, এই জন্য বড় মানুষের বিপক্ষে কথা খুব একটা বলতে চাই না। হ্যাঁ, তা আপনারা তো অনেক আশা নিয়ে ওনাকে বসাইছেন, ওনার কাছে আকাশ সমান আশা ছিল। হ্যাঁ, অনেক প্রত্যাশা ছিল। এটাই আপনাদের চরম ভুল, বাঙালির চরম ভুল। এর আগেও বলছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে আসা সরকার হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকার। ব্যর্থ সরকার হিসেবে ব্যর্থ, কিন্তু ডক্টর ইউনূস ব্যর্থ না। উনি যেই উদ্দেশ্য নিয়ে আসছেন, উনি ওনার উদ্দেশ্য সফল করছেন। ওনাদের ব্যক্তিগত কিছু উদ্দেশ্য ছিল, সেটা ওনারা আদায় করে নিছেন। ওনাদের ব্যবসায়িক কিছু উদ্দেশ্য ছিল, ওনারা সেটা আদায় করে নিছেন। এখন কোনো রকম দায়সারা হচ্ছে যেভাবে সরকারটা নির্বাচন দিয়ে আরেকজন হাতে তুলে দিতে পারলেই ওনার কাজ শেষ। তো এর আগে করিডোর নিয়ে বা চট্টগ্রাম বন্দর নিয়েও অনেকের কাছে খুব খুব মানে ভয় বা এক ধরনের আতঙ্ক, কি হবে এরকম দেখা গেছে। তো আমি একটু ভয় পাই নাই, একটু আতঙ্কিত হইনি। একদিন আশিক চৌধুরীর একটা ইন্টারভিউ শুনছিলাম, আধা ঘন্টার ইন্টারভিউ। তা অনেকে শুনে খুব প্রশংসা করলো, আরে সে কি মেধাবী, এরকম মেধাবীর হাতেই তো দেশ থাকা উচিত। তো বাংলাদেশে মেধাবী মানুষের অভাব নাই, অনেক মেধাবী মানুষ আছে, তারা কাজ করার সুযোগ পায় না, সেই পরিবেশ পায় না। আপনি সুযোগ দেন, পরিবেশ দেন, দেখবেন বাংলাদেশে অনেক মেধাবী লোক আছে যারা কাজ করে। বাংলাদেশের সচিব আমলারা এটা কিন্তু বোকা না, সবাই কিন্তু মেধাবী। আপনি মনে করেন যে একটা মেট্রো রেল বানাইলো, হ্যাঁ, বা একটা কাস্টমস চালায়, পোর্ট চালায়, হ্যাঁ, সেখানে যেই সচিব আমলারা থাকে তারা কিন্তু এগুলো দেখাশোনা করেই কিন্তু করছে। হ্যাঁ, তারা মেধাবী যে না সেটা না, কিন্তু তাদের পরিবেশটাই হলো মনে করেন ওরকম। আমাদের পরিবেশটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, পরিবেশটাই হচ্ছে যে ঘুষ দুর্নীতি এগুলো। এখন এই পরিবেশে সে কাজ করবে কীভাবে, পারবে না তো। পরিবেশ যখন এরকম হয় তখন মেধাবীরা কী করে, ওর মেধা কিন্তু ঠিকই থাকে, ও মেধা কাজে লাগাই হলো বাজেভাবে মিসইউজ করে। তা আপনি পরিবেশটা, কাজের পরিবেশটা যদি ঠিক হয়, ভালো হয়, তাহলে বহু মেধাবী আছে বাংলাদেশে। হ্যাঁ, সচিব আমলা যারা আছে মেধাবী না, ওদেরকে আমরা যদি কাজে লাগাইতে পারতাম ওরা ঠিকই সব করতে পারতো। তো যাই হোক, বলছিলাম আশিক চৌধুরীর কথা। তো যখন পোর্ট নিয়ে উনি কথা বলেন, তা আমি ওনার ইন্টারভিউ দেখেই বুঝে গেছি যে ওরা আমেরিকা বা এগুলো কিছুই চিন্তা করতেছে না। একদমই কমার্শিয়াল চিন্তা, একদমই কমার্শিয়াল চিন্তা। তো এখন ডক্টর ইউনূস সাহেব মানে উনি বাংলাদেশের লোক না, উনি সারা বিশ্বের লোক আর কি। উনি শুধু বাংলাদেশের নাগরিক না, উনি একজন বিশ্ব নাগরিক। হ্যাঁ, তো ওনার চিন্তাভাবনা সেই লেভেলের হবে, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের হবে কি না সেটা হলো অন্য কথা, সেটাই আমরা বুঝতে পারিনি আর কি 1 বছরেও। হ্যাঁ, জুলাই সনদ ঘোষণাপত্র এরকম হবে, এটাই খুব স্বাভাবিক। কারণ ওনারা আপনার দেশ ঠিক করার ইন্টেনশন নিয়ে আসে নাই। ওনাদের ইন্টেনশনই ছিল এরকম যে ওনারা 2-1টা জিনিস পারলে ঠিক করে দিবে, না পারলে নাই। হ্যাঁ, নিজেদের জায়গাগুলো করে দিবে, না পারলে নাই, এইভাবেই চিন্তা করে আসছে। এই জন্য দেখেন 1 বছরে সরকার কিন্তু ক্ষমতা প্রত্যেকটা, আপনি এনজিও সরকার বলবেন ঠিকই, হ্যাঁ এনজিও ঠিক আছে, কিন্তু দেখেন তারা কিন্তু আমাদের দেশের সরকার মনে করেন আগে যারা ছিল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা সরকারে যখন আসছে তখন কিন্তু সরকারের যেই মানে সরকার
হয়ে ওঠা বা সরকার হয়ে কাজ করা, এটা ভালো হোক আর মন্দ হোক, হ্যাঁ, যে লিড নেওয়া, হ্যাঁ, প্রশাসনকে ধরা, ঠিক আছে, সরকারে বসা, এটা এটা যেভাবে করছে আপনি দেখেন, ওরা কিন্তু এইভাবে করেনি। ওরা কোনো রকম দুই একজন ছাড়া উপদেষ্টার পদে বসছে, হ্যাঁ, সকালে মানে ওই বিভিন্ন এই আপনার হচ্ছে যে এনজিও বা বিভিন্ন চ্যারিটি প্রোগ্রাম, চ্যারিটি মানে কোম্পানি মানে অর্গানাইজেশনগুলোতে যেটা হয় আর কি, খায় দায়, চা খায়, কথা বলে, আস্তে ধীরে কাজ করে, হ্যাঁ, কোনো মানে ইয়ে নাই, তাড়াহুড়া নাই, ঠিক আছে, করলে করলাম, না করলে না, যতটুকু করা যায় আর কি। তো এই একটা অবস্থা আর কি সরকার। তো ওনার সরকার কিন্তু, ওনারা কিন্তু না সরকার না দেশের হাল কিন্তু ওনারা ধরে নাই, হ্যাঁ। উনি হচ্ছে যে যখনই কোনো সমস্যা হয়েছে সব রাজনৈতিক দলকে ডাকছে, ডেকে উনি কি করছে, সবার থেকে ঐক্যের কথা বলছে, উনি সবার থেকে পাওয়ার নিছে, হ্যাঁ, পাওয়ার নিছে, এতটুকুই শেষ। কিন্তু উনি পাওয়ার নিয়ে কিন্তু হোল্ড করে কিন্তু কিছু করে নাই। এমন হয় নাই যে আমরা যেরকম মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দেখছি ধামধুম সব মনে করেন যে ঠান্ডা করে ফেলছে পিটায় পাটায়, হ্যাঁ। আপনি দেখেন দেশে এই যে 5ই আগস্টের পরে যে যার মতো করে মনে করেন জামিন নিল, হ্যাঁ, আপনার হলো যে মানে যে মানে সত্যিকার অর্থে খুনি সন্ত্রাসী সেও জামিন নিয়ে নিল, হ্যাঁ, কোনো সরকারের কোনো ইয়ে নাই, কোনো রিয়াকশান নাই। মানে সরকার যে আসলে দেশের হাল ধরছে কি ধরে নাই সেটাই বোঝার কোনো উপায় নেই, হ্যাঁ। তারপর আজকেও দেখলাম যে যেই টাকা পাচার নিয়ে আমরা এত কথা বলতেছি, যে টাকা পাচার নিয়ে সব কিছু, যে টাকা পাচারই হচ্ছে যে সব আওয়ামী লীগের দোষ, সেরকম একজনকে দেখলাম আজকে টাকা মানি লন্ডারিং আইনে সে অপরাধী, তাকে খালাস করে দিছে। তাহলে এরপরও আমরা দেখলাম যে বিভিন্ন অপরাধী এবং যারা সত্যিকার অর্থে অপরাধী, বিভিন্ন একদম সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে জড়িত ছিল, তাদেরকেও কিন্তু তারাও অনেকে দেখলাম যে এরকম জামিন নিয়ে খালাস নিয়ে বের হয়ে গেছে। তাহলে এটা তো কোনো সরকার যদি সত্যিই দেশের হাল ধরে, তাহলে এটা কোনো সরকারের অবস্থা কিন্তু এরকম হয় না, হ্যাঁ। কিছু জায়গায়, হ্যাঁ, অনেক সরকার, অনেক দলীয় সরকার থাকলে তার দলের লোকজনকে ছাড় দেয়, কিন্তু কিছু জায়গায় কিন্তু খুবই স্ট্রং থাকে, হ্যাঁ, স্ট্রংলি হাল ধরে, কিন্তু ল অ্যান্ড অর্ডারটাকে ধরার চেষ্টা করে। আপনি দেখেন 1 বছরে কিন্তু ওনারা মানে এক বিন্দু পরিমাণও ল অ্যান্ড অর্ডার ধরার চেষ্টা করে নাই। কিছু উপদেষ্টা তো আছে, অফিস করছে কি করছে না করে নাই সেটাও আমরা জানি না, মানুষ বুঝতে পারে না যে উপদেষ্টা আছে কি না 1 বছরের দেশে, না উনি দেশের বাইরে আছে, এরকম কথা উঠছে। তো সরকারটা পরিবর্তন হোক, দেখবেন যে সবার আচরণ বদলে যাবে। তা আমার একটা জায়গায় খুব আফসোস আছে যে সরকার যখন বদল হবে, যেই ছেলেগুলো কষ্ট করলো, আন্দোলন করলো, হ্যাঁ, তো তাদের ভবিষ্যৎ কী হবে এটা জানি না। আমরা সবাই জানি উপদেষ্টা পরিষদে যারা আছে অনেকেরই সত্য মিথ্যা আমি জানি না, কথা আছে যে অনেকের বিদেশের নাগরিকত্ব আছে, কারো দ্বৈত নাগরিকত্ব আছে, বা যদি নাও থাকে, হ্যাঁ, সবারই এত পরিমাণ মনে করেন বিদেশে যোগাযোগ আছে এবং হচ্ছে যে তাদের বিদেশে আসা যাওয়া আছে, তারা যদি দেশ থেকে চলেও যায় তাইলে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো সারা জীবন দেশের বাইরে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমার আফসোসের জায়গাটা হচ্ছে এই যে নিরীহ অনেক ছেলেপেলে এরা যে যারা মনে করেন যে চাঁদাবাজি করে নাই, দুর্নীতি করে নাই, কোনো বেনিফিট গ্রহণ করে নাই আন্দোলনের পরে, এই যে ছেলেগুলোর কি অবস্থা হবে সেটাই ভাবতে হচ্ছে যে আমার আফসোস লাগতেছে যে আসলে কী হবে আমরা জানি না। সরকার চেঞ্জ হয়ে গেলে তো বোঝা যাবে যে কার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়। আমাদের সরকার চেঞ্জ হলে তো আমলা পুলিশ সবারই কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। তখন এই ছেলেগুলোর কি হবে? ঠিকই দেখবেন যে এই মামলা টামলা দিয়ে মনে করেন যে এখন যারা রাজনীতিক বিভিন্ন ছায়া আছে তারা হয়তো বাঁচা যেতে পারবে, কিন্তু যাদের মনে করেন ছায়া নাই ওরা কিন্তু জীবন শেষ, ওরা এদিকেও হারাইলো, ওইদিকেও হারাইলো, সব দিক হারাইলো হয়ে যাবে। দেখা যাক নির্বাচন সংস্কার কি হয় জানি না, কিন্তু তা আমি অবাক নেই এই সরকারের পারফরমেন্সে, একটু অবাক নেই। শুরু থেকেই মনে হয়েছিল, প্রথম দিকে একটু মনে হয়েছিল হয়তো একদম শুরুর দিকে একটু ভালো করতে পারে, কিন্তু পরবর্তীতে পুরো 1 বছর সময় মনে হয়েছে যে এভাবেই যাবে আর কি। তো
আগে বলছিলাম একবার যে যারা ইউনূস সরকারকে 5 বছর বা 10 বছর ক্ষমতায় রাখতে চান তারা আপনারা আপনাদের কথায় থাইকেন, নইরেন না। কারণ আপনি যদি নইরা যান তাহলে বুঝতে হবে যে আপনি বুঝার কথা বলেন নাই, আর আপনি যদি থাকেন আপনার কথায় তাহলে বুঝতে হবে যে আপনি বুঝে শুনে কথা বলছেন। তো 5 বছর 10 বছর যাইতে হয় নাই। আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে, মানে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি তো 2 মাস আগে বলছিলেন ইউনূস সরকারকে 5 বছর চান, এখন বলেন না কেন? ভাই বইলে তো ভুল করছি, তখন তো বুঝতে পারি না এরকম হবে, এখন না বুঝতেছি। তো বোঝেন, সমস্যা নেই। আমার কথা হলো থাকেন না 5 বছর পর্যন্ত সে অবস্থানে থাকেন যে আমরা ইউনূস সরকারকে 5 বছর চাই, 10 বছর চাই। আপনি আপনার অবস্থান কেন পরিবর্তন করেন? বুঝে শুনে অবস্থান নেন, অবস্থানে ঠিক থাকেন। না বুঝে অবস্থান নিয়েন না, পরিবর্তনও করেন না। তো 1 বছরেই এই অবস্থা, 5 বছর গেলে কী হইতো আমি জানি না। আমি একবার বলছিলাম যে 2 বছর গেলে যারা বলে যে ইউনূস সরকারকে 2 বছর রাখা উচিত, বা 5 বছর গেলে যে লোকটা বলছে যে 5 বছর রাখা উচিত, সেই লোকটাই সবচেয়ে বেশি বিরোধিতা করবে এই ইউনূস সরকারের। আপনি দেখবেন 1 বছর পরে, আমি আজকে বলে রাখলাম এই নির্বাচনের এখন 6 মাস 8 মাসের মতো আছে, 8 মাস পরে আপনি দেখবেন যে কার অ্যাটিটিউড কীভাবে পরিবর্তন হয়েছে। এমনিতে তো বাংলাদেশে আমরা জানি যখন সরকার পরিবর্তন হয়ে যায় তখন মানুষের দল পরিবর্তন হয়, এটা তো আমরা সবাই জানি। পাশাপাশি মানুষের মন মানসিকতা, মানুষের থিওরি, মানুষের আচার আচরণ, এমনকি আমাদের আলেম ওলামাদের ফতুয়া বদলায়া যায়। হ্যাঁ, তো কোরআন হাদিস ফতুয়া তো ভাই বদলাবে না ভাই, কোরআন হাদিস পড়ে একজন ফতুয়া দিবে, এটাই তো নিয়ম। তো কোরআন হাদিস তো বদলায় না, কোরআন হাদিস তো যা আছে 100 বছর আগে যা ছিল, 1400 বছর আগে যা ছিল, আপনার কোরআন হাদিস এখনও তাই আছে, বদলায় নাই তো। তাহলে সে কোরআন হাদিসের জানা লোক একটা ফতুয়া দিলে ফতুয়া কেমন বদলায় যায়? কিন্তু আমাদের বদলায় যায়, ঠিক আছে? তার মানে আমাদের মূল জায়গা ঠিক নেই, মূল জায়গা ঠিক নেই, আমাদের অবস্থান ঠিক নেই। আমরা আমাদের অবস্থান বদলায় ফেলি। ভাই অবস্থান বদলাবেন কেন? আপনি চিন্তা ভাবনা করে আপনার অবস্থান ধরে রাখেন, সেই জায়গায় থাকেন, চিন্তা ভাবনা করে অবস্থান নেন এবং সেই জায়গায় থাকেন। কেন বদলায় ফেলেন? বদলায় ফেলি কারণ আমাদের বেস নেই চিন্তা ভাবনা। মানে মনে এখন আসলে এটা বলে দিলাম, তখন আসলে এটা বলে দিলাম, সেটার জন্য আবার আমরা মারামারিও করা শুরু করে দিতে পারি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। দেখা যাক দেশে কী হয়।